বন্ধুরা প্রথমেই আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি। 10টা বাজলে আমাকে আবার মারবে বাসা থেকে, 10টা বাজলে আমাকে আবার মারবে বাসা থেকে। মানে এরকম একটা এজের লোককে যে বাসা থেকে মারবে, এটা তো একটা আনবিলিভেবল একটা ব্যাপার যে আমাকে মারবে। একজন মধ্যবয়স্ক মহিলা বলছেন রাত 10টার পর মারে। কে এই মহিলা? এই মহিলার নাম নিশি ইসলাম। ওনার সরাসরি পরিচয় হলো উনি যে আমাদের হুমায়ুন স্যার আছেন তার দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওনের স্টেপ মাদার। আমাদের শাওন যেমন আমাদের যে বর্তমান কালের আইন উপদেষ্টা আছেন জনাব আসিফ নজরুল স্যার, আসিফ নজরুল স্যারের যেমন শাওন হয় শাশুড়ি, ঠিক অমনটি এই মহিলা শাওনের স্টেপ মাদার। শাওনের বাবা জনাব মোহাম্মদ আলী ওনাকে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন এবং এটা নিয়ে অনেক লম্বা একটা কাহিনী হয়ে গেছে, যেটা আমাদের কাছে এতদিন অগোচরে ছিল। আমরা কেউ জানতাম না, আমরা কেউ জানিও না যে এত বড় একটা ঘটনা এত বছর লুক্কায় কিছু। এটা আমাদের কাছে নিয়ে এসছেন আজকে সেই সাংবাদিক যাকে বলা হয় অনুসন্ধানী সাংবাদিক। এমন অনুসন্ধানী সাংবাদিক আরও দুই একজন আছে কিনা জানা নেই। হ্যাটস অফ ইলিয়াস, বিকজ আপনি আমেরিকায় থেকে যেভাবে এই প্রতিবেদনটা করেছেন, বন্ধুরা যারা দেখেছেন আজকে তারা সব কিছু জেনে গেছেন, যারা দেখেননি তাদের জন্য রয়ে গেছে একটা প্যাকেজ, একটা ফিল্ম, একটা ডকুমেন্টারি ফিল্ম, একটা লং ফিল্ম। একটা সিনেমায় যেমন অনেকগুলো স্তর থাকে, রোমান্স, ট্র্যাজেডি, অ্যাকশন, সাসপেন্স সব পাবেন এই একটা ভিডিওর মধ্যে, যা আজকে ইলিয়াস সাহেব ছেড়েছেন এবং সেটাতে অলরেডি 8-10 ঘন্টায় 2-3 মিলিয়নের উপরে ভিউ হয়ে গেছে। লোমহর্ষক একটি ঘটনা যা উনি আবিষ্কার করেছেন বা যা উনি আমাদের কাছে উপস্থাপন করেছেন। জাতি সত্যিই আপনার প্রতি কৃতজ্ঞ। আমরা অনেক কিছু জানতে চাই, আমরা অনেক কিছু শুনতে চাই, আমরা অনেক অজানা তথ্য জানতে চাই। কে না চাই ভাই? অজানা নতুন জিনিস জানতে সবাই চায়। আবারও আপনাকে সশ্রদ্ধ অভিনন্দন। এমন সুন্দর একটা ডকুমেন্টারি ফিল্ম, আমি এটাকে ডকুমেন্টারি ফিল্ম বলবো, এটাকে আমি ইউটিউব কন্টেন্ট মনে করি না, ইটস এ ডকুমেন্টারি ফিল্ম। ডকুমেন্টারি ফিল্ম উপস্থাপন করার জন্য বা আমাদেরকে দেওয়ার জন্য। আসল গল্পে আসি বন্ধুরা। এই যে যার কথা শুনলেন, যে মহিলার কথা শুনলেন রাত 10টার পরে মারে, আসলে উনি একজন মধ্যবয়সী মহিলা, বয়স তার 28 বৎসর। উনি একজন পাত্র খুঁজছিলেন। তো ম্যারেজ যে ব্যুরোগুলো আছে বাংলাদেশে, সেখানে উনি অ্যাপ্লাই করেছেন। ওনার ডিমান্ড ছিল আমি একজন বয়স কোনো ফ্যাক্টর না, আমি একটা আশ্রয় চাই, যেটা অনেক মেয়েই বিপদে পড়লে চায়। দেখুন, একটা সময় থাকে মানুষের শারীরিক সম্পর্কটা বড় ব্যাপার নয়, দুজনের সাথে থাকা এবং একটা বন্ধুত্বের সম্পর্ক রাখা, স্বামী স্ত্রীর সম্পর্ক রাখা, এখানে শুধু শারীরিক সম্পর্কটা বড় ব্যাপার নয়, দুজনের প্রতি খেয়াল রাখে। এরকম অনেক মানুষ আছে পৃথিবীতে, একা, শুধু চায় একজন সঙ্গী বা সঙ্গিনী তার সাথে থাকবে, তার অবসর সময়ে কথা বলবে, তাকে সাহায্য করবে, তাকে খাওয়া দাওয়া দেবে, তার সাথে ঘুরবে, তার মনের কথা শেয়ার করবে। এমন ঘটনা আমরা বহু দেখেছি। ঠিক তেমনি এই মেয়েটি সেই ম্যারেজ ব্যুরোতে গিয়ে একটি ডিমান্ড করেছিল যে আমার বয়সের কোনো বাধা নেই, আমি একজন পুরুষ মানুষ যার সাথে বিয়ে বসতে চাই। ম্যারেজ ব্যুরোতে ঠিক ওই সময় শাওনের বাবা মোহাম্মদ আলী সাহেব, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সাহেব, উনিও বলে রেখেছিলেন আমি একটা ইয়াং সুন্দরী মেয়ে চাই। সুন্দরী মেয়ে চান এই জন্য যিনি হয়তো নিয়ে সাথে সাথে ঘুরবে, যাতে মানুষজন দেখলে অন্য কিছু না ভাবে বা অন্য যে কোনো কারণেই বলতে পারেন। সেখানে তাদের সাথে পরিচয় হয় সেই ম্যারেজ ব্যুরোর মাধ্যমে এবং তাদের বিয়ে হয়। কিন্তু এই বিয়েটা মেনে নিতে পারেনি শাওন এবং তার পরিবার, তার বোনরা। তারা কোনো অবস্থাতেই এই বিয়েটাকে মানেনি, যদিও এই শাওন তার বান্ধবীর বাবাকে বিয়ে করেছিল। আপনারা জানেন হুমায়ুন আহমদ স্যারের সাথে তার বিয়ে হয়েছিল। হুমায়ুন আহমদ স্যার ছিল তার বান্ধবীর বাবা, উনি সেটা করেছেন। উনি করলে কোনো অপরাধ নেই, কিন্তু তার বাবা কেন করেছেন এটাই অপরাধ। তারা কোনো অবস্থাতে সেটা মানছিল না। এবং এই মহিলা, এই নিশি ইসলাম, তার স্বামীর সাথে দেখা করতে পারছিল না, বাড়িতে যেতে পারছিল না, বাড়িতে উঠতে পারছিল না, কিন্তু তারা দেখা করতো বিভিন্ন সময়, হোটেল পূর্বাণীতে এদিক ওদিক ঘুরতো, এভাবেই চলছিল।
আরও হৃদয় বিদারক ঘটনা হলো যখন ওদের দেখা হতো, মানে মোহাম্মদ আলী তার স্ত্রীর সাথে দেখা করতো, ডিসি ইসলামের সাথে বিভিন্ন হোটেলে বা বিভিন্ন জায়গায় তারা একটু সুন্দর সময় কাটাতো, তখন প্রায়শই মোহাম্মদ আলী সাহেব বলতেন যে আমাকে চলে যেতে হবে বাসায়, রাত 10টার পর গেলে আমাকে মারে। চিন্তা করতে পারেন একজন বয়স্ক মানুষকে তার সন্তানরা রাত 10টার পরে বাড়িতে গেলে তার উপরে মারধর করতো। এমনও ঘটনা ডিসি ইসলাম বর্ণনা করেছে যে তার শরীরে কাটা দাগও উনি দেখেছেন। কিন্তু যখন শাওন এবং শাওনের অন্য 3 বোন জেনে ফেললো যে তার বাবা এই কাজটা করছে, তখন তারা ফুঁসে উঠে তার বাবাকে একসময় অত্যাচার শুরু করলো এবং একসময় তার বাবাকে রিহ্যাবে পাঠিয়ে দিল। বলা হলো উনি মানসিকভাবে ভারসাম্যহীন। এদিকে ডিসি ইসলামের কি অবস্থা, ডিসি ইসলাম তাদের বাড়িতে যায়, দেখা করতে চায়, কোনোভাবেই দেখা করতে পারে না, নিচের দারোয়ানকেই সে ডিগাতে পারে না, বাড়িতে যাওয়া তো পরের ব্যাপার। ডিসি ইসলাম যোগাযোগ করে এই আমাদের অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেনের সাহেবের সাথে ইমেইলে। ইলিয়াস হোসেন তাকে কথা দেয় আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করতে। ইলিয়াস হোসেন তার সেই টিম রেডি করে অনুসন্ধান শুরু করে। ওনার এই ব্লগটা থেকে আমি সুন্দর একটা কমেন্ট দেখলাম, একজন ভদ্রলোক লিখেছেন আপনি ভাই পারেনও, সেই আমেরিকায় থাইকা এত কিছু কেমনে করেন। আসলে উনি আমেরিকায় বসে এখানে যতগুলো ঘটনা ঘটেছে, যতগুলো জায়গায় ঘটেছে, প্রতিটি জায়গায় উনি গিয়েছেন বা ওনার লোক পাঠিয়েছেন এবং প্রমাণ সহকারে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছেন। এমনকি ছোট্ট একটা এক্সাম্পল দেই, একসময় শাওনের পরিবার থেকে বলা হয়েছিল ডিসি ইসলামের সাথে তার বাবার পরিচয় তাদের বাড্ডায় অবস্থিত একটি পেট্রোল পাম্পে, যেখানে ডিসি ইসলাম টয়লেট ইউজ করতে চেয়েছিল, তখন তার বাবা তাকে তাদের ভিআইপি টয়লেটে জায়গা করে দিয়েছিল। কিন্তু ইলিয়াস হোসেনের অনুসন্ধানী টিম গিয়ে খোঁজ নিয়ে রেখেছে সেই পেট্রোল পাম্পে কোনো ভিআইপি টয়লেটই ছিল না। একেই বলে সাংবাদিকতা। এনিওয়ে, ইলিয়াস হোসেনের প্রশংসা বেশি করলে আপনারা হয়তো ভাবতে পারেন যে আসল গল্প বাদ দিয়ে তো ইলিয়াস করছি কেন, কারণ ইলিয়াস হোসেন যেভাবে উপস্থাপন করেছেন, বন্ধুরা যারা দেখেননি তারা দেখে আসবেন, প্লিজ দেখে আসবেন। যদি না দেখেন তাহলে একটা বাংলাদেশের সুপারহিট ফিল্মকে আপনারা মিস করছেন। ইলিয়াস হোসেনের সেই তদন্ত কমিটি একসময় শাওনের বাড়িতে গেল, তাদের টিম নিয়ে দেখা করতে পারলো না। ঠিক তখন দেশে এই 5ই আগস্ট হয়ে গেছে, তারপর তারা আটঘাট বেঁধে নামলো। কারণ আমরা জানি শাওন অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ ছিল আগের আমলে। এই আমলেও যে কম সেটাও বলা যাবে না। আপনারা জানেন বর্তমানে আইন উপদেষ্টা তার মেয়ের জামাই, হয়তোবা সেই শক্তিতে এখন উনি দাপট দেখাচ্ছেন, বা আগে তো দেখাতেন উনি আওয়ামী লীগের হিসাবে, উনি হাসিনা ম্যাডামের ভক্ত ছিলেন। তো তখনকার সময় আলাদা ছিল, এখনকার প্রেক্ষাপট আলাদা। তখন ইলিয়াস এই প্রতিবেদন হয়তো বেরও করতে পারেনি বা বের করতে পারতো না, কারণ ও ইলিয়াসের উপরে তখন ছিল খড়গ। এখন ইলিয়াস এগুলো বের করেছে। তো শাওনের সেই প্রতিপত্তি, শাওনের সেই অধিকার, শাওনের সেই ক্ষমতা, শাওনের সেই প্রতাপের জন্য এই মহিলা কোনোভাবেই মোহাম্মদ আলী সাহেব মানে তার স্বামী মানে শাওনের বাবার সাথে দেখা করতে পারতো না। যখন রিহাবে ছিল তখন উনি ট্রাই করেছেন। অতঃপর ইলিয়াস হোসেন তার সন্ধানী টিম দিয়ে বের করলো। একসময় রিহাব থেকে শাওনের বাবাকে শাওনরা কন্ডিশন দিয়ে বের করে নিয়ে এসছে যে তুমি এসে যদি তোমার জবানবন্দি উল্টাও, তুমি এসে যদি অস্বীকার করো যে এই মহিলাকে তুমি বিয়ে করেছো, তাহলে তোমাকে আমরা ছেড়ে দেবো বা তোমাকে স্বাভাবিক জীবন আসতে দেবো, নইলে সারা জীবন পৌঁছতে হবে এই রিহাব সেন্টারে। ভদ্রলোক বাধ্য হয়ে 80 বছর 82 বছর বয়স কতদিন রিহাবে থাকতে পারে? ভাই, রিহাবে যারা থাকে তারা জানে রিহাবে কতটুকু কষ্ট হয়, কি পরিমাণ অত্যাচার হয়। মানসিক ভারসাম্যহীন হয়ে গেলে তো ভালো কথা, কিন্তু যদি আপনি মানসিক ভারসাম্যহীন না থেকে থাকেন, আপনাকে যদি রিহাবে পাঠানো হয়, আপনাকে বানিয়ে দেওয়া হবে আপনি মানসিক ভারসাম্যহীন একজন মানুষ। সেখান থেকে মোহাম্মদ আলী সাহেব শাওনদের কথায় রাজি হয়ে বাড়িতে ফেরত আসলো। অতঃপর এই ইলিয়াস হোসেনের দল সহ তাদের বাড়িতে গেল। যেহেতু ঋষি ইসলাম রিহাবে খোঁজ নিয়ে জানতে পারলো রিহাবেও সে নেই, তার সন্দেহ হয়েছে, তার বাড়িতে আছে। তার বাড়িতে যখন গেল ঋষি ইসলাম ঢুকতে পারলো না এবং ঋষি ইসলামের টিমও ঢুকতে পারলো না। ঋষি ইসলামের টিম মানে ইলিয়াস হোসেনের টিম তখন থানার সাথে যোগাযোগ করলেন। থানার সাথে যোগাযোগ করে বাড়িতে ঢুকেছে। এর মধ্যে একটা কথা আমি ভুলে গেছি,
এই শাওন এবং তার পরিবার এই নিশি ইসলামকে জেলও খাটিয়েছে। মামলা কি? উনি বিয়ে করেননি, বিয়ে না করে ওনার বাবাকে ট্র্যাপ করেছেন এই জাতীয় সেই মামলাটাও নাকি তখন থানা, বাড্ডা থানার তৎকালীন ওসি সাহেব নিতে চাচ্ছিল না, তারও জবানবন্দি আছে সেখানটায়। কিন্তু শাওনের বিভিন্ন রকম উচ্চ মহলের চাপ, সেটা ডিবি হারুন, মনিরুল ইসলাম, নাজমুল হোসেন, এদের চাপে বাধ্য হয়েছিল সেই দারোগাবাবু মামলাটা নিতে এবং তাকে 26 দিন জেল খাটিয়েছে। পরবর্তীতে উনি চলে এসছেন, কিন্তু আসার পরে ওনার ভিতরে ছিল ভয় যে ওরা তো অনেক প্রতাপশালী মানুষ, আমাকে মেরেও ফেলতে পারে। এমন সময় আসলো আমাদের এই 24-এর আন্দোলন, পাল্টে গেল পুরো পৃথিবী, পুরো দুনিয়া। ইলিয়াস হোসেনরা এখন আদা জল খেয়ে নামলো এবং তাদের বাড়িতে যাওয়া হলো। যখন তাকে এই বাড়িতে তার টিম সহ ঢুকতে দেওয়া হলো না, তখন তারা পুলিশের কাছে গেলেন, পুলিশ তাদেরকে নিয়ে বাড়িতে ঢুকলেন। তখন এই শাওনের ছোট বোন প্রমিস করলো পুলিশের সামনে যে আমি 5 দিনের মধ্যে তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দেখা করিয়ে দেবো, মানে নিশি ইসলাম এবং তার বাবার সাথে মিলিয়ে দেবো বা কথা বলিয়ে দেবো, পরেরটা পরে দেখা যাবে। তার পরবর্তী সময়ে মিটিং হলো একটি রেস্টুরেন্টে, খুব সম্ভব একটি রেস্টুরেন্টে বনানীতে। সেখানে ইলিয়াস হোসেনের লুক্কায়িত ক্যামেরা সব কিছু শ্যুট করেছে এবং সেখানে আমরা দেখেছি ভদ্রলোক বলছে যা হওয়ার হয়ে গেছে, আমি এখন ডিভোর্স চাই। তো ডিভোর্স চান, ভালো কথা, এখন কম্পেনসেশন দেন। সেই মোতাবেক সেই মিটিংয়ে বসে মোহাম্মদ আলী সাহেবের ল অফিসার সহ একটা কন্ডিশনে এসছে, নিশি ইসলামকে একটি ফ্ল্যাট দিতে হবে, নিশি ইসলামকে তার খরপোশের জন্য 24 লক্ষ টাকা দিতে হবে, নিশি ইসলামকে যে সে টর্চার করেছে বা কষ্ট দিয়েছে এতদিন, তাকে যে নির্যাতন করা হয়েছে তার জন্য 1 কোটি টাকা কম্পেনসেশন দিতে হবে। এরকম অনেক কিছু দিয়ে টিয়ে একটা কন্ডিশনে এসছে। এসে তারা মিটিং শেষ করে দিয়েছে। মিটিং এখানে শেষ, এখনও সেটা সুরাহা হয়নি, তবে সুরাহা একটা হবে আমরা জানি, কারণ এটার পিছনে ইলিয়াস হোসেন অ্যান্ড তার যে টিম আছে তারা আছেন। এবং আজকে একটা কথা শুনলাম, ইলিয়াস হোসেন বলে দিয়েছেন যদি এই মামলাটার মধ্যে কোনো রকম কোনো উপদেষ্টা বা কোনো সরকারি চাপ প্রয়োগ করা হয় তাহলে আমি 2য় পর্ব বের করব। 2য় পর্ব কতটুকু ভয়াবহ হবে, কতটুকু রোমান্টিক হবে, কতটুকু সাসপেন্সিভ হবে, কতটুকু থ্রিল হবে আমরা কেউ জানি না। তবে এই যে কাজটা ইলিয়াস হোসেন করলো, একজন অসহায় নারীকে তার অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে বা চেষ্টা করতে করতে সাকসেসফুল হয়ে গেছে, এর জন্য কি ইলিয়াস হোসেন শুধুমাত্র আমাদের বাহবা পাবে না, উনি আল্লাহর কাছ থেকে একটা রহমতও পাবেন। কারণ এই মহিলা যদি ইলিয়াস হোসেনের কাছে না যেত তাহলে হয়তো এই শাওনদের প্রতাপের কাছে উনি কিচ্ছু করতে পারতেন না। শাওনরা অনেক শক্তিশালী, শাওনরা অনেক ক্ষমতাধর, কিন্তু আমরা অত্যন্ত অত্যন্ত অসহায়। এই অসহায় মানুষের জন্য আছে ইলিয়াস হোসেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।